দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নির্বাচন গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে উঠেছে। ধারণা করা যায় বর্তমান সরকারের প্রস্তাবিত বাজেটের একটা বড় অংশ বাস্তবায়নের দায়িত্ব পড়বে পরবর্তী নির্বাচিত সরকারের হাতে। এর পাশাপাশি 15.5 বছরের লুটপাট, দুর্নীতিতে ধসে পড়া অর্থনীতির বাস্তবতায় অন্তর্বর্তী সরকার বিস্ময়কর কিছু করতে পারবে সেই আশা করা সমীচীন নয়। বিনিয়োগ এবং কর্মসংস্থানেও এবারের বাজেট দিশাহীন বলতে হবে, কারণ সম্পদের সুষম বন্টন, বৈষম্যহীন টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয় নিয়ে এই বাজেট দেয়া হলেও বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির সুনির্দিষ্ট কোনো দিক নির্দেশনা বা পরিকল্পনা নেই। গত অর্থ বছরে বৈদেশিক বিনিয়োগ কমেছে, সরকারের বিনিয়োগ কমিয়ে দেওয়া হয়েছে, বেসরকারি বিনিয়োগও বাড়েনি বরং কমেছে এবং আশঙ্কাজনকভাবে কমেছে। এবারের বাজেটে এমন কোনো দিক নির্দেশনা নেই যে কারণে বৈদেশিক বিনিয়োগ এবং বেসরকারি বিনিয়োগ বাড়বে, কারণ সরকারও বিনিয়োগ কমিয়ে দিয়েছে। বিনিয়োগ যদি না বাড়ে তাহলে উৎপাদন বাড়বে না, আর উৎপাদন যদি না বাড়ে তাহলে কর্মসংস্থানও সৃষ্টি হবে না। এর পাশাপাশি মূল্যস্ফীতি যেভাবে বাড়ছে এবং মূল্যস্ফীতি কমানোর কোনো কার্যকর পদক্ষেপ যেহেতু নেই, ফলে মানুষের কনজাম্পশনের ক্ষমতাটাও কমে যাবে। এর ফলে কর্মসংস্থান সৃষ্টির সুযোগ এবং বিনিয়োগ বৃদ্ধির কোনো সুযোগ আদতে তৈরি হবে বলে মনে হয় না। পণ্যের উৎপাদন খরচও বাড়বে। বাজেটে বড় শিল্পের কাঁচামালের ভ্যাট বাড়ানো হয়েছে, জ্বালানির খরচ এমনিতেই আমাদের দেশে অনেক বেশি, ব্যাংক ঋণের সুদ বাড়ানো হয়েছে, জ্বালানির পর্যাপ্ত সরবরাহ নেই। তারপরেও যে কয়েকটা ইন্ডাস্ট্রি টিকে ছিল, যারা প্রতিযোগিতা করছিল, তাদেরও শুল্ক এবং কর বাড়ানো হয়েছে। গার্মেন্টস ও রপ্তানিমুখী শিল্পর নগদ প্রণোদনা কমিয়ে আনা হয়েছে, ফলে রপ্তানি খাত প্রতিযোগিতার সক্ষমতা হারিয়ে ফেলবে। গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে কটন, সুতা এবং ম্যানমেড ফাইবারের উপরে মূসক উৎপাদন পর্যায়ে প্রতি কেজি 3 টাকা থেকে 5 টাকা করা হয়েছে। দেশীয় স্পিনিং মিলে মূসক বৃদ্ধি করলে দেশীয় টেক্সটাইল ক্ষতির মুখে পড়বে এবং স্বাভাবিকভাবেই আমরা সুতার ক্ষেত্রে পুরোপুরি আমদানি নির্ভর হয়ে পড়ব। এবং আরো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দেশীয় শিল্প ধ্বংস হলে কর্মসংস্থান আরো কমবে। স্টিল শিল্পের কাঁচামালের উপরে কর 15 থেকে 25% করা হয়েছে, আর সিমেন্ট শিল্পের কাঁচামালে মূসক 5 থেকে বাড়িয়ে 15% উন্নীত করা হয়েছে। ফলে আবাসন এবং নির্মাণ শিল্প খাত এবং এই খাতে কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। প্রস্তাবিত বাজেটের টার্নওভার কর 0.6% থেকে বাড়িয়ে 1% করা হয়েছে, যা দেশের শিল্পকে ক্ষতিগ্রস্ত করবে, বিশেষ করে এসএমই খাত ক্ষতির মুখে পড়বে। ফলে আমরা এই টার্নওভার কর বাড়ানোর বিষয় পুনর্বিবেচনার প্রস্তাব করছি। পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী, বিশেষ করে ই কমার্স উদ্যোক্তাদের বিক্রির উপরে ভ্যাট 5% থেকে বাড়িয়ে 15% করা হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং আমরা মনে করি এটা 5% রাখা জরুরি এবং আমরা এই প্রস্তাবটিও পুনর্বিবেচনার জন্য আহ্বান জানাচ্ছি। বৈষম্যহীন এবং টেকসই অর্থনৈতিক ব্যবস্থা করার প্রত্যয় নিয়ে এই বাজেট প্রস্তাব করা হলেও এই বাজেট অনেক ক্ষেত্রেই আগের বছরগুলোর মধ্যে বৈষম্য সৃষ্টি করবে। টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করা হলেও তা থেকে উত্তরণের কোনো পথ নির্দেশনা এই বাজেটে নেই। এই বাজেটে একটা কাজ করা হয়েছে, যে সংকটগুলো রয়েছে এবং টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার জন্য যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে সেগুলোকে চিহ্নিত করা হয়েছে, কিন্তু সেখান থেকে বের হওয়ার কোনো দিক নির্দেশনা দেওয়া হয়নি। গত বছরের বাজেট বিশ্লেষণ আমরা বলেছিলাম বাজেটকে গণমুখী করার জন্য যেসব পদক্ষেপ নেওয়া যায় সেগুলো যেন নেওয়া হয়। নাগরিক ঐক্য স্বৈরাচার হাসিনা সরকারের কাছে এই ধরনের কোনো আহ্বান জানাবে না, কারণ আমরা বিশ্বাস করি যে সরকারটি জনগণের প্রতিনিধিত্ব ছাড়াই ক্ষমতায় আছে। বাজেট দেওয়া তো দূরের কথা, জনগণের উপরে করার উপরে ন্যূনতম অধিকার তাদের নেই। নো ট্যাক্সেশন উইদাউট রিপ্রেজেন্টেশন, এটা গত বছরের বাজেটে আমরা বলেছিলাম। কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা মনে করি আমাদের সরকার, ফলে তাদের কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি ছিল। সরকার সেই প্রত্যাশা পূরণের চেষ্টাও করেছে, সেই অনুযায়ী প্রস্তাবিত বাজেটের সমস্যাগুলো চিহ্নিত করেছে, কিন্তু এখানে সমাধানের দিক নির্দেশনা নেই। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নির্বাচন গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে উঠেছে। ধারণা করা যায় বর্তমান সরকারের প্রস্তাবিত বাজেটের একটা বড় অংশ বাস্তবায়নের দায়িত্ব পড়বে পরবর্তী নির্বাচিত সরকারের হাতে। এর পাশাপাশি 15.5 বছরের লুটপাট, দুর্নীতিতে ধসে পড়া অর্থনীতির বাস্তবতায় অন্তর্বর্তী সরকার বিস্ময়কর কিছু করতে পারবে সেই আশা করা সমীচীন নয়। তবে আমরা মনে করি এই বাজেটে একটা মাইলস্টোন সেট করা যেত, যা পরবর্তী সময় নির্বাচিত সরকারের জন্য একটা গাইডলাইন হিসেবে কাজ করত, কিন্তু এই ধরনের কোনো পথ নির্দেশনা বা মাইলস্টোন প্রস্তাবিত বাজেটে নেই।
আমরা প্রত্যাশা করি বাজেট অনুমোদনের আগে এই বিষয়টি অন্তর্বর্তীকালীন সরকার গুরুত্বের সাথে বিবেচনা করবে এবং সংকট চিহ্নিত করার পাশাপাশি, সংকট ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে বাজেটে অনেক ক্ষেত্রেই, কিন্তু সংকট চিহ্নিত করার পাশাপাশি সমাধানের দিক নির্দেশনা প্রদান করবে। একই সাথে অর্থনীতির কম্প্রিহেন্সিভ রিফর্মের বিষয়টি বিবেচনায় রেখে পরিকল্পনা, পথ নির্দেশনা এবং মাইলস্টোন প্রস্তাবিত বাজেটে সংযুক্ত করবে। গত বছরের বাজেটে আমরা সরকারের কাছে কোনো ধরনের আহ্বান জানাইনি, কারণ সেই সরকারটা জনগণের প্রতিনিধিত্ব করতো না। কিন্তু এবারের সরকারকে আমরা মনে করি এটা আমাদের সরকার, যে সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল অনেক। এই কারণেই এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা যে পথ নির্দেশনা আমরা প্রত্যাশা করেছিলাম এবারের বাজেটে, সেই পথ নির্দেশনাগুলো তারা এবারের বাজেটে সংযুক্ত করবে। যদিও এখন কোন সংসদ ফলে নিশ্চিতভাবে এটা উপদেষ্টা মণ্ডলীর সভায় অনুমোদিত হবে, ফলে খুব বেশি পরিবর্তনের সুযোগ হয়তো নেই, কিন্তু তারপরও অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়গুলো বিবেচনা করবে বলে আমরা প্রত্যাশা করি। আজকে সেমিনারে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত সাথে। আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলবো সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press এক ফোঁটা হলুদ নেই। আগামী জানুয়ারি মাসের 1ম তারিখে আপনারা 6 বছর পূর্ণ করতে যাচ্ছেন। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করব চেঞ্জ টিভি অতীতে যে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে, আগামীতেও আপনারা সেই বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। আমি আমার এলডিপির পক্ষ থেকে, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি দিন দিন আপনারা উন্নতির শিখরে এগিয়ে যাবেন। ধন্যবাদ। changetv.press এক ফোঁটা হলুদ নেই। অতীত সরকারের আমলে 10 বছর আমি কোনো ব্যবসা করতে পারিনি।
আমার ব্যবসা বন্ধ করার জন্য যত রকম দরকার সব কাজই করেছে, শুধু একটাই বাকি রেখেছে, আমি গুটিয়ে নিয়ে যাইনি। নয়া দিগন্তর মাধ্যমে যাদেরকে আমরা চেষ্টা করেছি সার্ভিস দেওয়ার জন্য, এরা আমাদের অনেকেই খোঁজখবর রেখেছে, ব্যস্ততার জন্য হয়তো দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু আমি একজনকেই পেয়েছি। তিনি হলেন চেঞ্জ টিভির আমিরুল মোমিন মানিক। উনি এক সময় দিগন্ততে ছিল, সেই হিসাবে আমাদের জানাশোনা ছিল। ওনার একটা ইন্টারভিউতে আমার খুব পছন্দ হয়েছে, সেজন্য আমি ওনাকে 10:30টার সময় ফোন করেছি। উনি উত্তরে বললেন, গলাটা খুব পরিচিত, প্রথমে হয়তো নামটা বুঝে সারেননি, আমার নামটা খেয়াল করতে, আমি সাথে সাথে নাম বলেছি এবং বলল যে 3 দিনের মধ্যে আপনার সাথে আমি দেখা করব। ওনার কমিটমেন্ট অনুযায়ী সেইভাবে এসছে এবং উনি বলছে আপনার যত দুঃখের কথা সব বলেন, আমি প্রচার করব। আমি সত্যি সত্যি ওনার কাছে খুবই কৃতজ্ঞ। আমার মনে যেসব ক্ষোভ আছে, যেসব দানা বেঁধে আছে, আমি কিছুটা হালকা হয়েছি ওনার সাহায্যে। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং ভবিষ্যতে যেন আমার মতো এখন নাম না জানা লোককে চেঞ্জ টিভির সামনে এনে তাকে যেন উদ্বুদ্ধ করে। changetv.press এক ফোঁটা হলুদও নেই। চেঞ্জ টিভি গণতন্ত্র, ভোটাধিকার, আইনের শাসন এবং মুক্ত সাংবাদিকতা প্রতিষ্ঠায় দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে। বাংলাদেশের মানুষের জনমত গঠনে এবং একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে তথ্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে গোটা জাতিকে তাক লাগিয়ে দিয়েছে। এক ফোঁটা হলুদও নেই এই স্লোগান নিয়ে কোনো প্রতিষ্ঠান, কোনো সংবাদপত্র এবং কোনো মিডিয়া কাজ করছে বলে আমার জানা নেই। এবং বস্তুনিষ্ঠ সংবাদই যাদের প্রেরণা, যাদের একদল বস্তুনিষ্ঠ সংবাদকর্মী নিরলসভাবে একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, শোষণমুক্ত, ইনসাফ ভিত্তিক একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে, তার নাম হচ্ছে চেঞ্জ টিভি। বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে আমি চেঞ্জ টিভির দর্শক, শ্রোতা এবং কলাকুশলী, বিজ্ঞাপনদাতা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। 6টি বছর খুব বেশি নয়, 6টি মাস বা বছর একটা শিশু বয়স থাকে। এই শিশু বয়সে চেঞ্জ টিভি যা অর্জন করেছে তা কৈশোরে গিয়ে হয়তো আরও অনেক অনেক বড় আকারে ধারণ করবে। আমি বিশ্বাস করি যে বাংলাদেশের চেঞ্জ টিভি শুধু অনলাইন ভিত্তিক নয়, এটাকে আমরা স্যাটেলাইট হিসাবে দেখতে চাই। বাংলাদেশের মানুষ এই চেঞ্জ টিভির মাধ্যমে আরেকটি স্বপ্নকে তারা বাস্তবায়নের দিকে এগিয়ে যাবে। changetv.press এক ফোঁটা হলুদও নেই।